করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন স্পিড ARC24, সব সময় থাকুন খবরে। আপনারা জানেন যে ভারতবর্ষে যে সংসদীয় ব্যবস্থা, সে সংসদীয় ব্যবস্থায় পিএসসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তাকে বলা হয় যে মাদার অফ অল কমিটিস। কারণ এই পিএসসি সেই কমিটি যারা সারা ভারতবর্ষের সরকারের রোজগার, তার খরচ ঠিক মতন হচ্ছে কি না, যে সমস্ত কারণে খরচ চাওয়া হচ্ছে সেখানে টাকার সদ্ব্যবহার হচ্ছে কি না, সমস্ত বিষয়টা নিয়ে তারা স্ক্রুটিনি করে, এক্সামিন করে। এবং আরও বড় কথা যে তাদের এই পরীক্ষায় সাহায্য করে ভারতবর্ষের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নেতৃত্বের দপ্তর। অর্থাৎ ভারতবর্ষের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যারা হিসাব পরীক্ষক, তাদের সারা ভারতবর্ষের সমস্ত খরচ সরকারের কাছে ভারতবর্ষের এক্সচেকার, অর্থভাণ্ডার, ভারতবর্ষের আর্থিক কী অবস্থা, ভারতবর্ষের মানুষ সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সেগুলো কিভাবে সরকার খরচ করছে, সেই খরচ কোথায় কিভাবে হচ্ছে, নিয়ম মেনে খরচ হচ্ছে কিনা, কোথাও কোনো ত্রুটি হচ্ছে কিনা, সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব হয়েছে পরে ভারতবর্ষের পিএসসির উপরে। তো স্বাভাবিকভাবেই পিএসসি কমিটিকে সংসদীয় ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আজ থেকে 100 বছর আগে 1921 সালে তৈরি হয়েছিল পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আজ কিন্তু আমরা মুর্শিদাবাদে যখন এসেছি তখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির 100 বছর পূর্ণ হওয়ার বছরে এসেছি। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির 100 বছর যখন পদার্পণ করেছে, তখন প্রথম যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে ট্যুরটা হচ্ছে সেইটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং তারপর আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি। ব্রিটিশ আমলে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছিল, তার চেয়ারম্যান হতো সেদিনের যারা ব্রিটিশ সরকার, অর্থাৎ সেদিনের যে ঔপনিবেশিক সরকার, তাদের এক্সিকিউটিভ কাউন্সিলের তরফ থেকে সেখানটায় একজনকে ফিনান্স দেখার, আর্থিক ব্যাপার দেখার দায়িত্ব দেওয়া হতো। তারপর ব্রিটিশদের আমলেই এই ফিনান্স মেম্বার, যারা ব্রিটিশ সরকারের লোক ছিল, সেই ফিনান্স মেম্বার কিন্তু পিএসসির চেয়ারম্যান হতো। 47 সালের যখন আমরা স্বাধীন হলাম, তখন থেকে 1950 সাল অর্থাৎ ভারতবর্ষের রিপাবলিক, প্রজাতন্ত্র সংবিধান ঘোষণা পর্যন্ত ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার পিএসসির চেয়ারম্যান হতো। ভারতবর্ষের সংবিধান তৈরির পর ভারতবর্ষের পিএসসির চেয়ারম্যান নিযুক্ত করা হলো নন অফিসিয়াল, অর্থাৎ যারা সরকারের মন্ত্রী না, সরকারের অর্থমন্ত্রীকে বাদ রেখে অন্য কাউকে পিএসসি ভারতবর্ষে তার যাত্রা শুরু করলো, তখন থেকে পিএসসির চেয়ারম্যান হতো সরকারি দলের লোকেরা। ইন্দিরা গান্ধী 1967 সালে বললেন যে না, আমি সরকার চালাবো, আমার সরকার কি করে চলছে, আমার সরকারের অর্থ কিভাবে খরচ হচ্ছে সেটা দেখভাল করুক আমার বিপক্ষ দলের লোকরা, তাহলে গণতন্ত্র আরও মজবুত হবে। 67 সালের পর থেকে তাই পিএসসির যে চেয়ারম্যান, তারা হতে আরম্ভ করলো বিপক্ষ দলের লোক থেকে, বিপক্ষ দলের সদস্য থেকে। এইভাবেই শুরু হলো পিএসসির 100 বছরের এই যাত্রা।
পিএসসির চেয়ারম্যান হিসেবে বহু বড় বড় মানুষ দায়িত্ব পালন করেছেন, পিভি নরসিংহ রাও থেকে অটল বিহারী বাজপেয়ী, বহুত বড় বড় মানুষ। এবার ঘটনাচক্রে আমি এখনকার পিএসসির চেয়ারম্যান। তো আমি পিএসসিকে বলেছিলাম আমাদের সদস্যদেরকে এবং অফিসিয়ালদেরকে যে শুধু পিএসসি বড় বড় মেট্রোপলিটন সিটিতে, সাধারণত পিএসসির মিটিং হয় বড় বড় সিটিতে, সেখানটায় আমরা যাই, অফিসারদের ডাকি, এগুলো স্টাডি ট্যুর বলে আমাদের। আমাদের দু ধরনের ব্যবস্থা আছে, একটা সরাসরি দিল্লিতে আমরা সরকারকে এক্সামিন করি, সেটা ফর্মাল ওয়েতে, আবার একটা ইনফর্মাল ওয়েতে আমরা একটা ডিসকাশন করার জন্য স্টাডি ট্যুর করি, যে দেখি ভারতবর্ষের অন্যান্য এলাকায় সেখানকার বিষয়গুলো নিয়েও আমরা একটা নিজেরা জানার চেষ্টা করি যে আরও আমরা কিভাবে দেশকে চালাতে, ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাকে আরও ভালোভাবে পরিচালনা করতে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের কিন্তু না, আমরা সরকারের সঙ্গে সংঘর্ষের জন্য নয়, আমরা সরকারকে বিভিন্ন বিষয়ে আমাদের রেকমেন্ডেশন দিই, আমাদের মতামত দিই, যাতে ভারতবর্ষের আর্থিক যে পরিকাঠামো সেখানটাই আমাদের একটা বড় যোগদান থাকে। এরকম ভারতবর্ষে আরও কমিটি আছে, কিন্তু সবথেকে বড় কমিটি বলা হয় পিএসসি কমিটিকে। তো এইবার আমরা পশ্চিমবঙ্গে এসেছি মূলত 10টা বিষয়কে সামনে রেখে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে আমাদের বিভিন্ন জিজ্ঞাসা আছে। যেমন গতকাল আমরা করেছিলাম ক্রপ ইন্স্যুরেন্সের উপরে। ভারতবর্ষের কৃষকদের তাদের দুরবস্থা আপনারা সবাই জানে, প্রতিদিন ভারতবর্ষের কৃষকরা আত্মহত্যা করছে, প্রায় গড়ে 29 জন করে প্রতিদিন। তো আমরা তাদের ফসলকে যাতে বিমার ব্যবস্থায় আনা যায়, সেই জন্য 1972 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় অনেক দুর্বলতা আছে, অনেক প্রশ্ন আছে, অনেক জায়গায় অনেক ত্রুটি মনে হচ্ছে আমাদের। সেইগুলো নিয়ে আমরা কালকে 3 থেকে 4 ঘন্টার আলোচনা করেছি। সেখানে ভারত সরকারের কৃষি দপ্তর এসেছিল, পশ্চিমবঙ্গেরও অফিসার এসেছিল, তারা তো সব উত্তর দিতে পারেনি, স্বাভাবিকভাবে তাদেরকে আমরা বলেছি যে আমাদের প্রশ্নগুলো করা থাকলো, হঠাৎ করে তো সব উত্তর দেওয়া যায় না, আপনারা পরে আমাদেরকে সমস্ত রিপোর্টে ফার্নিশ করবেন, আপনারা আমাদেরকে কমিটিকে জানা আসা উচিত আর কি। জেসিআই পার্টের যেহেতু চেয়ারম্যান, এশিয়ার চেয়ারম্যান, এগুলো আসে তারা। এখন আমরা যে চেয়ারম্যান না আসলেও হঠাৎ করে চেয়ারম্যানের তো সব ব্যাপারে অভিজ্ঞতা না হয়ে যেতে পারে দুদিনে, সে তার অল্টারনেটিভ কাউকে পাঠাতে পারে। মূলত আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অফিসার যারা, তারা তো এখানে মজুদ আছে। কলকাতাতে ধরুন সংখ্যা বেশি ছিল, গ্রামীণ শহর, তাদের অনেক এনগেজমেন্ট থাকে। কালকে 2-3 জন এমপি অংশগ্রহণ করার পর তারা সেখান থেকে লিভ করে, আবার তারা আসবে। আমাদের এখানটায় কালকে আমরা 5 জন এসেছি, আবার আজকে আসবে, আবার কালকে আসবে। আমাদের এরকম চলে প্রতিদিন। হয়তো যারা এমপি তারা প্রতিদিন হয়তো তাদের নানা রকম এনগেজমেন্ট থাকে, সবাই তো আমার মতন এদেশের এমপি না যে কোনো কাজ না খালি বড় করে বসে থাকা, তাদের অনেক কাজকর্ম থাকে, তারা সেখানটাও করবে, আবার আমাদের সঙ্গেও করবে। টেক্সটাইল আছে, মিনিস্ট্রি অফ যেটাকে বলে জল শক্তি, এখনকার যেটা করেছে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস, যারা নাম পাল্টেছে, তারা আসছে। তারপরে আমাদের একটা প্রকল্প আছে উজ্জ্বলা নিয়ে, উজ্জ্বলা গ্যাস সাপ্লাই, তারা IOCL এসছে, এরকম অনেক মিনিস্ট্রি। যখন যখন জলশক্তি দপ্তরের লোক থাকবে তখন নিশ্চয়ই বিষয়গুলো উঠবে। জলশক্তি দপ্তর যখন থাকবে তখন বিষয়গুলো নিশ্চয়ই উঠবে। তবে ভাঙন শুধু তো কেন্দ্রের না, ভাঙন তো রাজ্যেরও। রাজ্যের যারা অফিসার তাদেরকেও বিষয়টা নিশ্চয়ই হাইলাইট করার চেষ্টা করা হবে। তৃণমূলের কালকে কমিটিতে তৃণমূলের একটা এমপি সুখেন্দুবাবু, সে কালকে ছিল, হ্যাঁ সে কালকে ছিল কলকাতায়,
এখানে সে আসেনি। হ্যাঁ, আলাপন বন্দ্যোপাধ্যায় কালকে আমার সঙ্গে কলকাতায় দেখা করে উনি বললেন যে আমরা গঙ্গাসাগর নিয়ে খুব ব্যস্ত থাকবো, আপনি যদি আমাদের একটু বিষয়টা ভেবে, আমি অন্য কোনো অফিসারকে পাঠাচ্ছি, সে আমার হয়ে আপনাকে আমাদের রিপ্রেজেন্ট করবে। তো সে কালকে আমাদের রিপ্রেজেন্ট করেছে। আমরা বলছি ঠিক আছে, গঙ্গাসাগর মেলাটাও একটা বড় ব্যাপার, যদি আপনাদের মনে হয় রাজ্য সরকার কোনো অসুবিধা আছে তাহলে আপনারা বিকল্প কাউকে পাঠাতে পারেন। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কি আমাদের কাছে এসে আমার সঙ্গে আলোচনা করে তিনি আমার কাছে যখন দাবি এটা অনুরোধ করলেন যে আমাকে এই বিষয় থেকে রেহাই দেওয়া হোক, তখন আমি বললাম ঠিক আছে, আপনি কোনো যোগ্য অফিসারকে পাঠাবেন। তাই কালকে অ্যাডিশনাল সেক্রেটারি আরও 2-3 জন অফিসারকে পাঠিয়েছিলেন। আমাদের বহরমপুরে আমরা 2-3টে বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে মূলত আপনারা জানেন মুর্শিদাবাদ হচ্ছে পাটের সবথেকে ভারতবর্ষে বেশি পাট উৎপাদন হয় এই জেলায়। তো আমাদের ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে। আজকে পৃথিবীতে যখন বলা হচ্ছে যে সিনথেটিক ফাইবার নয়, ন্যাচারাল ফাইবারের দিকে আমাদের যাওয়া দরকার পরিবেশের জন্য, অন্যান্য কারণে, এবং পশ্চিমবঙ্গে এমন জায়গা যেখানে সারা ভারতবর্ষের মূলত সব জুট মিলগুলোকেই এই বাংলায় আছে বলে ধরে না যেতে পারে, মূলত 2-4টে এদিক ওদিক আছে। তো এই টেক্সটাইল অর্থাৎ বস্ত্র যে মন্ত্রক, তারা যদি মুর্শিদাবাদের এই জুট চাষি তাদেরকে আজকের পৃথিবীর প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে তাদেরকে যদি আমরা শুধু পাট উৎপাদন নয়, পাটজাত যে ফসল সেটাকে আমরা যদি ডাইভার্সিফাই করতে পারি, অর্থাৎ সেখান থেকে যদি আমরা আরও প্রোডাক্ট তৈরি করতে পারি, কারণ জুটকে বলা হয় ফাইবার অফ দ্য ফিউচার, যাকে বলা হয় আগামী দিনের পৃথিবীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন আলোচনা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, প্লাস্টিকের বিপদ নিয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে। তার বিকল্প কি হতে পারে? সেখানে জুট অর্থাৎ পাট একটা বিকল্প হতে পারে। তাই পাটের ব্যাগ, পাটজাত বিভিন্ন দ্রব্য আমরা যাতে উৎপাদন করার জন্য মুর্শিদাবাদের গ্রাম বাংলার পাট চাষিদের শিক্ষিত করে, মেয়েদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ট্রেনিং দিয়ে তাদের বিভিন্ন পণ্য তাদের উৎপাদন করিয়ে যদি আমরা তাদের আর্থিক অবস্থা একটু পরিবর্তন করতে পারি, তাহলে এটা কিন্তু একটা সরকারের কাছে মানুষের প্রত্যাশার প্রশ্ন হিসাবে নিশ্চয়ই তাদের প্রশংসা করাবে। তাই আমরা মিনিস্ট্রি অফ টেক্সটাইলকে ডেকে নিয়ে এসেছি এই কারণে যে এখানটায় শুধুমাত্র পাট আর পাটের মিল আর কিছু বস্তা তৈরি, এছাড়া পশ্চিমবঙ্গে পাটজাত শিল্পের আর কোনো প্রসার বিকাশ ঘটেনি। আমরা চাই জন্য তাদেরকে বলতে চাইছি যে আজকে যখন সারা পৃথিবী জুড়ে ন্যাচারাল ফাইবারের, যাকে বলা হয় গোল্ডেন ফাইবার, পাট আমাদের কাছে গোল্ডেন ফাইবার, তার কদর বাড়ছে, তার পরিচিতি বাড়ছে, তখন তাদেরকে আমরা এই বিষয়ে আরও সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার জন্যে কি কিছু চিন্তা করতে পারি না? যদি পারি তাহলে কি কি আমরা তার জন্যে পাটকলের যারা জুট ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত তাদেরকেও ডেকেছি, এখানকার সেলফ হেল্প গ্রুপ তাদেরকেও ডাকবো, এবং অফিসিয়াল যারা আছে জুট ইন্ডাস্ট্রির সঙ্গে তাদেরকেও আমরা ডাকবো। এছাড়া আমরা রুরাল ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহের ব্যাপারটা আমরা আলোচনা করতে চাই কেন্দ্র, রাজ্য, তাদের সকলের সঙ্গে। কারণ মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে পানীয় জলে যেভাবে আর্সেনিকের প্রভাব বাড়ছে, সেটা আজ থেকে নয়, এটা একটা ভয়ঙ্কর মাত্রা নিয়েছে। আমরা জানতে চাইব কোথায় কি সমস্যা হচ্ছে। আমাদের কলকাতাতে কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, যেমন আমরা এখানটায় নমামি গঙ্গাকে নিয়ে আলোচনা করব। গঙ্গা পরিশোধনের জন্য, গঙ্গাকে শুদ্ধ করে, গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য 20,000 কোটি টাকা শুধু নমামি গঙ্গেতে সরকার ব্যয় করবে, ধার্য করেছে। তার অবস্থাটা কি? সেখানটায় কোথায় কোথায় আমাদের প্রশ্ন আছে, কোথায় কোথায় আমরা জানতে চাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে অন্তত 10টা বিষয় নিয়ে পিএসসি পশ্চিমবঙ্গে আলোচনা করতে এসেছে। তার মধ্যে মুর্শিদাবাদে আমরা নিয়ে এসেছি মূলত পাট, ড্রিঙ্কিং ওয়াটার, এখানকার নমামি গঙ্গে, এইসব বিষয়গুলোকে আমরা রাখবো বলে সিদ্ধান্ত।
হ্যাঁ, রবীন্দ্র সদনে একদিন ইন্টারাকশন হবে, এখানে হবে। হ্যাঁ, তাদেরকে ডাকবো আমরা। হ্যাঁ, যারা সেলফে গ্রুপ টুপ করে তাদেরকে ডাকছি আমরা। তাদের অভিজ্ঞতা, তাদের সমস্যা কি, তাদের আর কি কি সুবিধা দেওয়া যায়। আমরা ইন্টারাক্টিভ সেশন করাচ্ছি, মানে টেক্সটাইল মিনিস্ট্রিকেও রাখছি সঙ্গে। জানো তোমরা জুট পাটকলের মালিকদেরকেও রাখছি, তোমরাও জানো। সবাইকে মিলে ভাবতে হবে এরকম।